সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশ্লেষক রাহিদ এজাজ। রাহিদ, স্বাগত আপনাকে। কি অবস্থা? ইত্তেফাকের শিরোনাম হচ্ছে দুর্নীতি দামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা, বাংলাদেশ ভারতের জন্য পারস্পরিক কল্যাণকর ভালো সম্পর্ক জরুরি, পররাষ্ট্র উপদেষ্টা। সমকাল খুশি করতে না পারলে কপাল পুড়ে মিলারের, বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতে হবে, ফখরুল। মানবজমিন শিক্ষার জঞ্জাল ঘোচাতেই নাবিশ্বাস, নেতৃত্ব চূড়ান্ত টানাপোড়েন কাটেনি। আমার দেশ সামিটের দখলে ইন্টারনেট খাত, পানির ন্যায্য হিস্সা চেয়ে তিস্তা পারে জনতার ঢল। কালবেলা ঠিকাদারিতে ম্যানেজ মাস্টার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, কিছু ধারায় জরিমানা 5 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। দেশ রূপান্তর জাগো বাহে উচ্চকিত তিস্তা পার, শহীদদের খেতাব, আহতদের ভাতা। সংগ্রাম সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিল সরকার, মার্চেও মিলছে না IMF-এর অর্থ। করতোয়া পানির ন্যায্য হিস্সা দাবি, বৈষম্য বিরোধীদের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টার্মস দ্য পিস পুশ ইন ইউক্রেন, এ নিউ হোপ ফর বাংলাদেশ। যেমনটা শিরোনামে দেখলাম যে ডিসিদের সম্মেলন চলছে, যে সেই সম্মেলনে আজকে যেটা নির্দেশনা সেটা হচ্ছে দুর্নীতি ধামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। অনুষ্ঠান শুরু করার আগে আমরা বলছিলাম যে এর মধ্যে দেখেছি যে অন্তত 4টি জেলায় ডিসি প্রত্যাহার করা হয়েছে এবং আপনি ইত্তেফাকের শিরোনামটা আমি যদি ভুল না করি তার সাথে মিল আছে, যে দুর্নীতি ধামাচাপা না দিতে বলেছে কক্সবাজার, যশোর, নীলফামারী এবং সুনামগঞ্জের পুলিশ সুপারদের। আমরা জানি যে 5 আগস্টের পরে তো এই রিশাফেলটা হচ্ছে, তো এর মধ্যেই ডিসিদের পরিবর্তন করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে রিপোর্টে যে আলাদা আলাদা চিঠি দিয়ে এটা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নৈতিক স্খলন। তার মধ্যে যেটি এখন পর্যন্ত আপডেটেড খবর, যে কক্সবাজারের যিনি ডিসি তার বিরুদ্ধে, রহমতুল্লাহর বিরুদ্ধে বলা হচ্ছে ইয়াবার ব্যবসায় জড়িয়েছেন, এবং সুনামগঞ্জের যে ডিসি আফুমো আনোয়ার হোসেন খান ঘুষ লেনদেন। এবং সেটা আমরা যদি রিলেট করি, ডিসি সম্মেলন যেটা চলছে আগামীকাল মানে মধ্যরাত পেরিয়ে গেছে, তার মানে মঙ্গলবার শেষ হবে, সেখানেই আজকে একগুচ্ছ নির্দেশনা ছিল, তার মধ্যে দুর্নীতিকে ধামাচাপা না দিতে এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অর্থাৎ এই যখন পরিস্থিতি, আমি যদি বলি যে ছাত্র জনতার অভ্যুত্থান যেটা হয়েছিল, যে স্বৈরশাসনের পতন হলো, তার অন্যতম মূল এবং প্রধান কারণ ছিল দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া। তো যে একটা সরকার পালাবদল হয়েছে, সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এরপর আমার আপনার সহ দেশের আপামর জনগণের যে প্রত্যাশা, যে দুর্নীতি, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ভিত্তি, এই জায়গাগুলোতে যদি শক্ত হওয়া না যায়, এবং সেটা খুব সঙ্গতভাবে এসছে, এবং এর মধ্যে আমরা একই দিনে খবর পাচ্ছি 4 জেলার 4 জন ডিসি প্রত্যাহার, পুলিশ সুপার প্রত্যাহার করা হয়েছে। তো এটি খুব খুব শুভকর ইঙ্গিত না আর কি। ল অ্যান্ড অর্ডার ভালো না, সেখানে যদি ঘুষ দুর্নীতির বিষয়গুলো বিদ্যমান থাকে, নৈতিক স্খলন থাকে, তাইলে আমরা যে উত্তরণের কথা বলছি সেই উত্তরণ তো বাধাগ্রস্ত বা বিঘ্নিত হবে, সেটাই খুব স্বাভাবিক। এবং এটা খুব মনে করি ভালো, শুভকর কোনো ইঙ্গিত নয় যে ঘটনাটা অন্তত 4 জেলার পুলিশ সুপারের ক্ষেত্রে ঘটেছে। জি, অনেক ধন্যবাদ। আপনার তিস্তা মার্চ, জি, এটা হলো বিএনপির, এবং যেটা মির্জা ফখরুল যেটা বলছেন, বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন। হ্যাঁ, তিস্তার পানি দেন, সীমান্ত গুলি করা বন্ধ করেন, তারপরে আমাদের সাথে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন। এবং আমরা জানি যে আপনি আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন তিস্তা নিয়ে, সেই আমি যদি ভুল না করি মিড-80s থেকে আলোচনাগুলো চলছে, অসংখ্য রিপোর্ট, নিজে আপনি রিপোর্টার থাকা অবস্থায় করেছেন। 54-র মধ্যে গঙ্গা এবং হয়ে বাকিটা হয় না, তিস্তা হতে হতে গিয়ে 11 সাল থেকে সেই যে ঝুলে গেছে। এত ভালো সম্পর্কের সোনালী অধ্যায়, এই অধ্যায়ে কিন্তু সোনালী অধ্যায়ে কিন্তু তিস্তার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এবং আজকে যে আপনার তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির যে সমাবেশটি ছিল, সেখানে তিনি এই কথাগুলো বলেছেন যে যদি বন্ধুত্ব চান, তিস্তার পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, এবং ক্যাটাগরিক্যালি। এবং আমি মনে করি সাম্প্রতিক সময়ে বিএনপি খুব স্ট্রংলি ভারত নিয়ে তার অবস্থানটা পরিষ্কার করলো। এবং 5 আগস্টের পর থেকে আমরা যেটা দেখি যে ভারতকে পরিবর্তিত প্রেক্ষাপট মেনে নিয়ে সম্পর্কের কথা উপরে জোর দেওয়া হচ্ছে, সেই বিষয়টা বিএনপি মির্জা ফখরুলের কথায় প্রতিফলিত হয়েছে। এবং আমরা দেখেছি
যে পররাষ্ট্র উপদেষ্টা এখন ওমানের রাজধানী মাস্কাটে আছেন ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে, তিনিও দুটো ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎ করে দিয়েছেন, একটা দ্য হিন্দু এবং উইয়ন, ওইখানে কথাটা বলেছেন। গতকালকে আমরা যে প্রেস রিলিজটা দেখেছি যেটার উপর বেস করে নিউজটা করলাম, সেখানে তিনি গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা শুরু করার কথা বলেছেন। আমরা জানি 25 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি সেটি শেষ হতে চলেছে। তো তিস্তা হয়নি সেটা তো আছেই, এবং তিস্তা আদৌ হবে কিনা তার কোনো সম্ভাবনা আমরা দেখি না। এর মধ্যে গঙ্গার পানি চুক্তির মেয়াদও শেষ হবে, তো মেয়াদ শেষ হলে কি দাঁড়ায় সেটা একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। এবং যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে কিন্তু মোটা দাগে যেটা আমি জেনেছি, কালকের দুজনের সাইডলাইন মিটিংটা হয়েছিল 20-22 মিনিটের মতো। তো এই ধরনের সাইডলাইন মিটিং আসলে খুব বেশি কথা বলার সুযোগ থাকে না, টাচ করা হয়। যে প্রেস রিলিজে খুব ইন্টারেস্টিংলি আপনার জয়শঙ্কর খুব দু লাইনে ট্রিট করেছেন যে দেখা হয়েছিল তৌহিদ হোসেনের সাথে, তার সাথে আমার আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিমস্টেক। তো উনি যখন এই দুটা লাইন দেন, এবং বাংলাদেশের প্রেস লিস্টটা একটু বড় ছিল, 2 প্যারা ছিল, সেখানে বলা হয়েছে মিউচুয়াল ইন্টারেস্ট এবং মিউচুয়াল ইন্টারেস্ট কনসার্ন নিয়ে কথা হয়েছে, এবং যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো দূর করার ক্ষেত্রে দুই পক্ষের যে একসঙ্গে কাজ করা জরুরি সেই বিষয়গুলো এসছে। সার্কের প্রসঙ্গে এসছে, আমি একটু আগে যেমন বললাম আজকে বিএসএফ, বিজিবি, ডিজি লেভেলের মিটিং হচ্ছে, সেখানে বর্ডার রিলেটেড ইস্যুগুলো আসবে। তো মোটা দাগে আমাকে যদি বলেন বাংলাদেশের দিক থেকে, আমি সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটা জেনেছি, যে বাংলাদেশও যে রিলেশনশিপটা চায় একটা কোট আনকোট গুড ওয়ার্কিং রিলেশন, এবং সেই গুড ওয়ার্কিং রিলেশনটা হবে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে। অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত 2009 সালের জানুয়ারি থেকে 24-এর 4 আগস্ট পর্যন্ত যে ডিনামিক্স ছিল, সেই ডিনামিক্স আর হবে না। সেই মেসেজটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল, এবং দুজন তারা যখন কথা বলেন কাল, এই চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জটাকে একসঙ্গে যেন মোকাবেলা করা যায় সেগুলো নিয়ে কথা হয়েছে। আর এই তিস্তার পানি বন্টনে শুধু কি পশ্চিমবঙ্গের আপত্তি মূল কারণ, না অন্য কোনো কারণ আছে? দেখুন মতি ভাই, আমি 2011 সালে যখন সেপ্টেম্বরে এই মিটিংটা শেষ হয়, মনমোহন সিং এর সফরের পরপরই আমার একটা ফলো আপ রিপোর্ট করার জন্য 10 দিন দিল্লি কলকাতায় থাকার সুযোগ হয়েছিল। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, তখন আমি যেটা দেখেছিলাম, আপনার বামফ্রন্ট সরকার ছিল তো সিপিএম এর নেতৃত্বে। তো সিপিএম নেতা, আপনি জানেন বিমান বসুর সঙ্গে 2 দফা মিটিং হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন, এবং ফরওয়ার্ড ব্লকের যে তখনকার সেচমন্ত্রী বলেন বোধহয়, আমি পোর্টফোলিওটা ভুলে গেছি, খুব অসুস্থ ছিলেন, তার সঙ্গে আমি হাসপাতালে গিয়ে দেখা করেছিলাম। তো ইন্টারেস্টিংলি ভদ্রলোকের 3 বার যাওয়ার পর, কেন জানি সেবারে আমার প্রথম পরিচয়, 3rd টাইমে উনি যখন সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন তখন আমাকে বলেই ফেললেন খুব ক্যান্ডিডলি যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, মমতা যে প্রপোর্শনে যে কোয়ান্টামে পানি দিতেছেন, এক্স্যাক্টলি একই পজিশন ছিল বামফ্রন্টের। তো এখানে আমি মনে করি এই জিনিসটা কেন্দ্রের না জানার কথা না। তো এটা শুধু ফেডারেল সিস্টেম, রাজ্যকে না জেনে কেন্দ্র কোনো কিছু করে না, এর মাঝখানে কোথায় যেন আমার মনে হয়েছে বরাবরই একটা পলিটিক্স আছে। পানি কমছে, উৎসে পানি কমেছে, পশ্চিমবঙ্গে পানি কমেছে, ড্যাম দেওয়া হয়েছে, এগুলো তো সবই সত্য, বিজ্ঞান, এটাও বাস্তবতা। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে আমরা আমাদের অদক্ষতার কারণে বা অন্য আরও বিষয় তো আছে, সেটা বলাই বাহুল্য, সব মিলিয়ে আমাদের বার্গেনিং পয়েন্টটাও খুব স্ট্রং ছিল না। এবং আলটিমেটলি যেটা মনে করি, এটা এক ধরনের সেন্টার এবং স্টেটের যে পলিটিক্যাল ডিনামিক্স, সেই ডিনামিক্সের ফাঁদে আমরা পড়ে গেছি, এবং আদৌ এটা থেকে আমরা বেরোতে পারবো কিনা, সম্ভব কিনা, এটা একটা বিরাট প্রশ্ন। এবং এখন বিশেষ করে অগাস্টের পর থেকে যে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছি, তিক্ততার মধ্যে দিয়ে সম্পর্ক যাচ্ছে, একটার পর একটা ইস্যু আসছে। সংখ্যালঘু নির্যাতন ছিল, সেটি গেল, সেটি যাওয়ার পরে সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে, আমাদের ভূখণ্ডের মধ্যে বিএসএফ ঢুকে পড়েছে, আপনার জায়গায় দখলের মতো বিষয় তারা চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে, ধান কাটতে গিয়ে হামলার শিকার হয়েছে। তো সব মিলিয়ে যে জায়গা আছে, তাতে খুব সুখকর একটা জায়গায় কিন্তু এখন নাই। তো সেই জায়গায় আমি একটু আগে যে কথাটা বললাম, গুড ওয়ার্কিং রিলেশন, সেইখানে যাওয়াটাই একটা বড় বিষয় বা বড় অর্জন আমি যদি বলি যে। এবং আপনি আমার চেয়ে ভালো এই জন্যই বলতে পারবেন, গত 54 বছরে এরকম সংকটে কখনো পড়েনি। ইভেন 15 আগস্টের পরেও যদি হয়, তখন বাংলাদেশে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি ছিল, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, এরপরে সামরিক শাসন এলো,
কিন্তু এই অবস্থায় গেছে বলে ইতিহাসে আমি এটা গেল কেন, কি কারণ এটার, আপনার অ্যানালাইসিস কি? আমার অ্যানালিসিস হচ্ছে যে পরিবর্তনটা হয়েছে, তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর এতটাই ব্যাংক করেছিল, তাদের ধারণা ছিল এর বাইরে আর কিছুই হবে না। কিন্তু প্রত্যেকটা বিশ্বের বিভিন্ন জায়গাতেই বলেন এরকম ক্ষমতা বলেন, শাসন বলেন, পরিচালনা ব্যবস্থা বলেন, একটা না একটা সময় এসে এটা শেষ হতে বাধ্য। এবং গত 15 বছর আমরা যেটা দেখেছি, আমার কাছে সংকটের অনেকে 15 বছর বললে আমি 14 ইলেকশনের পর থেকে দেখি যে এটি আরও বেপরোয়া হয়ে গেছিল। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, কোনো কিছু নিয়ম কানুনের মধ্যে যায়নি, কোনো তোয়াক্কা করা হয়নি। ধরা যান আপনি ভারত তো বটে, অন্যান্য দেশের সঙ্গে আপনি যে চুক্তিগুলা করছেন, যে এঙ্গেজমেন্টগুলো করেছেন, সবগুলোর মূলেই ছিল কিন্তু আপনার পাওয়ারটাকে কনসলিডেট করা, অর্থাৎ ক্ষমতায় টিকে থাকা। তো আপনি একটা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য রাষ্ট্র নামক বৃহৎ কাঠামোটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দিলেন। আর যাদের সাথে করা হচ্ছে তারা মনে করছে এই যে আজকে একটা শান্তিপূর্ণ ছাত্রদের, শিক্ষার্থীদের আন্দোলন, সে আন্দোলনটা মানে বারুদের মতো সবখানে ছড়িয়ে গেল। এই যে আমরা অনুষ্ঠান শুরুই করেছি, কিন্তু এই আন্দোলন অভ্যুত্থানটা হয়েছিল কি কারণে? পরিবর্তনের জন্য। সে পরিবর্তনের অন্যতম প্রধান বিষয়টা হচ্ছে দুর্নীতি, কর্মসংস্থানের ঘাটতি, পণ্য দ্রব্যমূল্যায়ন ঠিক না থাকা, দেশের কোনো কিছুই, অর্থাৎ সরকারি বেসরকারি খাত বলেন, সব কিছু নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে আপনি পার্টিকুলার ব্যক্তি এবং দলের উপরেই ভর করে আপনি সেটা করেছেন, এবং এর পাল্টা যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, প্রত্যাশা, সেই জিনিসটাকে আপনি বরাবরই অগ্রাহ্য করে গেছেন, ভ্রুক্ষেপ করে গেছেন। এখন বলতে পারেন যে এটাকে আগাম তথ্য ছিল না, সতর্কতা ছিল না, হয়তো ছিল, বা মিসিং কোথাও লিঙ্ক আছে। কারণ আমরা তো নিশ্চয়ই কয়েকদিন আগে যদি আমি বলি, ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে রিপোর্ট বেরিয়েছে, সেখানেও কিন্তু আছে যে মাঠ পর্যায় থেকে রিপোর্ট আসছিল যে 25শে জুলাই অনওয়ার্ডস পরিস্থিতি কিন্তু লাগামের বাইরে চলে যাচ্ছে। প্রতি মুহূর্তে, প্রতিদিন তো বটে, প্রতি মুহূর্তে ঘন্টায় অবনতি হচ্ছে। তো অবনতি হওয়া সত্ত্বেও আপনি সেটাকে গ্রাহ্য করলেন না। এবং সত্যি কথা বলতে কি, আপনি ইন্টারনেট শাটডাউন করলেন, অন্যের উপর দায় চাপালেন, মেট্রো রেলে হামলা, টিভিতে হামলা। তো এই যে যারা আন্দোলনে মাঠে ময়দানে ছিল, তারা কিন্তু বসে থাকেনি। সেটি অ্যাপস হোক, আপনার রিমোট সার্ভারকে দিয়ে সেটাকে হটস্পট বানানো, এভাবে করে করে তারপরে কনভেনশনাল ওয়েতে, ধরেন আমি আপনি যে কাজগুলো তখন করেছি, ইন্টারনেট ছিল না, ইন্টারনেট না থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। আমরা তখনও দেখেছি চিরাচরিত আমলে 30 বছর আগে যখন আমার ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করতাম, যে হার্ড কপিতে প্রেস রিলিজ দিয়ে যায়, কে কোথায় দিচ্ছে জানি না, হুট করে প্রেস রিলিজ পাচ্ছি, নানান রকম ইনফরমেশন ফ্লো করছে। এবং আপনি আন্ডারএস্টিমেট করলেন, কারণ হয়ে গেছে কি, যেইভাবে আপনার নিশ্চয় মনে আছে 23 সালে 28শে সেপ্টেম্বর যেভাবে বিএনপিকে দমন পীড়ন করা হলো, আমি বলে থাকি এটা একটা কফিনে বিগত সরকারের জন্য শেষ পেরেক। অর্থাৎ সে এতই ওভার কনফিডেন্ট হয়ে উঠলো, অজেয়। কিন্তু সত্যি বলতে কি, 24শে জানুয়ারির পরে তো মনে হচ্ছিল নির্বাচন যেটা হলো, এটাই আমরা ঠাট্টা করে বলি আমি এবং ডামির নির্বাচন। তো সেই নির্বাচনের পরে মনে হচ্ছিল কোথাও না কোথাও একটা চেঞ্জ হবে, কিন্তু সেটা অগাস্টে হবে হয়তো আমরা আশা করিনি, ধারণা করিনি। কিন্তু ছাত্ররা সামনে এসে এবং নানান শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে নানান দাবিগুলো যখন এক জায়গায় কেন্দ্রে চলে আসলো, তখন এই সরকার আর টিকতে পারেনি। ঢাকা দিল্লির সম্পর্কে এখন বর্তমান যে অবস্থা, যে টানাপোড়েন চলছে, এই পটভূমিতে কিন্তু মোদি এবং ট্রাম্পের বৈঠকটা হয়ে গেল। জি, তো সেটার থেকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথমত মোদি গেছিলেন, কিন্তু মূলত আমরা দেখেছি যে ট্রাম্পের এই সময় ক্ষমতা আসার আগে ভাগেই যে আশঙ্কাটা ছিল সেটা বাস্তবে রূপ নিচ্ছে। অর্থাৎ ইলিগেল ইমিগ্রেন্টদের উপর সে কিন্তু যে খড়গহস্ত হওয়ার ঘোষণা দিয়েছিল, আমরা ইতিমধ্যে তা দেখতে পেয়েছি। ইন্ডিয়ার জন্য এটা একটা কোর ইস্যু ছিল তার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ইকোনমিক ইন্টারেস্টটা। তো আনফর্চুনেটলি যদি আমার অ্যানালিসিস বলেন, দুইটা ইস্যুর একটা তো হয়নি। প্রথম কোনটা হয়নি, যেমন ধরুন মোদি যখন ভিজিটটা ঘোষণা দিলেন আসবেন, এটা তো হুটহাট হয়নি, এটা ক্ষমতায় দায়িত্ব নেওয়ার পরে হয়েছে। মোদি ভিজিট হবে এটা জানা সত্ত্বেও কিন্তু সেকেন্ড ব্যাচ অফ ইন্ডিয়ান ইলিগেল ইমিগ্রেন্টদেরকে আমেরিকানরাকে ডিসপ্যাচ করে দিয়েছে, অর্থাৎ ইন্ডিয়াতে ফেরত পাঠাচ্ছে। এটা এমন হয়নি যে এটা ডিলে করে বললো ঠিক আছে একটা জেস্টার দেখালাম 2 দিন পরে বা 3 দিন পরে, সেটা কিন্তু ঘটেনি। তার প্ল্যান ওয়াইজ মোদির ভিজিট অন হওয়ার সময় তারা সেকেন্ড ব্যাচটাকে পাঠাচ্ছে। ইকোনমিক স্ট্রিক্ট যে মেজার, সেই মেজারটাও নেওয়া হয়েছে। এবং আরও ইম্পর্টেন্টলি, ওয়াশিংটন খুব ভালো করে জানে ভারত আজকে যে অবস্থানে এসছে তার মূল এবং প্রধান কারণ হচ্ছে বাইল্যাটারালিজম,
টুলটা। তো সেখানে মোদি তাকে দাঁড়িয়ে বলছে যে তোমার সাথে চীনের যে সংকট, এবং চীনের কিছু প্রশংসা কিন্তু করে ফেললো। মোদির সামনে দাঁড়িয়ে চীনের প্রশংসা করে বলছে যে তোমার এখানে আমি মেডিয়েট করতে চাই। তো 1, 2, 3 এই জায়গাতে যদি আমি বলি যে বাইল্যাটারাল তার যে ফোকাসটা ছিল সেইখানে আমি মনে করি একটা ধাক্কা খেয়েছে 1 নম্বর। তারপরে লাস্টে একটা কনক্লুশন বলবে। এবার বাংলাদেশ পয়েন্টে যদি আসি, আমরা যেটা বিক্রম মিস্ত্রি ব্রিফিং যেটা হয়েছিল মোদি ট্রাম্পের পরপর, যে তারা তাদের কনসার্নগুলো বলেছে। এখন কনসার্ন বলতে কি, মাইনরিটির কথা বলছেন। আমি মাইনরিটিটাকে পরে না, অন্য ইস্যু হয়েছে। বাংলাদেশে একটা পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, মাইনাস হাসিনা মাইনাস আওয়ামী লীগ। এটা ভারতের জন্য সুখকর না। তারা মনে করছে এটাতে দক্ষিণপন্থার বিকাশ ঘটবে, উগ্রপন্থার বিকাশ ঘটবে, যেটা তারা খুব করে বলার চেষ্টা করছে। কখনো আমাদেরকে ফেল স্টেট পাকিস্তান, এমন কম্প্যারিজনও ইন্ডিয়ান মিডিয়া দিচ্ছে। ইন্ডিয়ান ইন্টারেস্টে যারা বিশ্বের নানান প্রান্তে আছে তারাও দিচ্ছে। তো এটা একটা বলেছে, এবং তাদের কাছে একটা বড় অস্ত্র হয়েছে 32 ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমান বাড়ি যেভাবে ভাঙা হলো, এটাকে তারা বড় করে প্রজেক্ট করতে পেরেছে। এবং এটা হলে কি ঘটে সেই জিনিসটা মোদি তুলে ধরেছেন, অন্তত বিক্রম মিস্ত্রি সেটা বলেন। এখন মাইনরিটি ইস্যুটা নিয়ে আমার ভিন্ন মতটা এখানেই। মোদি তার নিজের দেশে যখন তার মাইনরিটির প্রতি আমি বলবো যৌক্তিক অসঙ্গত আচরণ করছেন, তাদের সুরক্ষা না করে তাদের জন্য পদে পদে বিপদ তৈরি করছেন, সেটা শুধু মুসলমান নয়, এটা মুসলমান হোক, খ্রিস্টান হোক, এবং আদার ব্যাকওয়ার্ড ওবিসি বলে আমরা যাদেরকে চিনি। তো সেই জায়গাতে মোদির সেই মোরাল গ্রাউন্ডটা নাই যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে। তো ওইখানে খুব একটা কিছু হয়েছে বলে আমরা দেখিনি। এবং আমি শেষ করব প্রেস কনফারেন্সটা দিয়ে। আমরা খেয়াল করেছি ভারতীয় এক সাংবাদিক তাকে ইন্ডিয়া আমেরিকান ডিপ স্টেটের এঙ্গেজমেন্টের কথা বলছেন, বাংলাদেশ নিয়ে কী ভাবছেন সেটা বলেছেন, জর্জ সোরোজের অ্যালেক্স সোরোজের সাথে মিটিং এর কথা বলেছেন, এবং এক ধরনের উস্কানি বা ইন্ধন ছিল যাতে করে ট্রাম্পকে প্যাম্পার করে বাংলাদেশের বিরুদ্ধে তার বা বাংলাদেশের পজিশন। খুব ইন্টারেস্টিং ঘটনা, ট্রাম্প যেখানে প্রতি মুহূর্তে বাইডেনকে তুলোধুনো করার জন্য মুখিয়ে থাকেন, সে ট্রাম্প একদম খুব ব্লান্টলি ডিপ স্টেটের এঙ্গেজমেন্ট ডিনাই করে দিল। শুধু ডিনাই করেননি, ডিনাই না করে বলছেন যে উনি এটা ভালো বলতে পারবেন যে হি ইজ এঙ্গেজ ওভার দ্য ইয়ার্স অ্যান্ড ইভেন দেন সেঞ্চুরিজ, আই উইল পাস ইট টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। তার মানে হচ্ছে বাংলাদেশের দায়িত্ব কিন্তু মোদি প্রাইম মিনিস্টারকে দেন নেই, প্রশ্নটার উত্তর দিতে বলেছেন। আর উস্কানির কথাটা কেন বলছি, আপনি জর্জ সোরোসের ছেলে দেখা করতে এসেছেন, জর্জ সোরোসের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো না, কিন্তু ট্রাম্পের বন্ধু আরেক বিলিয়নার এসে যে ডক্টর ইউনূসের সাথে দেখা করলেন, ডিফেন্স এবং অ্যারোস্পেসের ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেছেন, কই ভারতীয় সাংবাদিক তো সেই প্রশ্ন করেননি। আর তার চেয়ে বড় কথা, যখন মোদি ট্রাম্প মিটিং করেন সে সময় বাইরে আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো মিটিং করছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশের কোনো নেতা সেখানে গেছেন। এবং খুবই লজ্জাজনক এবং আইরনি অফ ফেট হচ্ছে এই আওয়ামী লীগ পদে পদে বিদেশি ডিপ্লোম্যাটদের আমাদের ইন্টারনেট পলিটিক্সে ম্যাডলিং করার জন্য গালি দেন, এবং পিটার হাসের সাথে কি করেছে আমরা নিশ্চয়ই জানি। এবং তারাও যে বিদেশি কূটনীতিকরা যে ধোয়া তুলসী পাতা সেটা নয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল পার্টিগুলা যখন অপোজিশনে থাকে তারা ভর করে এসে বিদেশিদের উপর, আর যখন ক্ষমতায় চলে আসেন ঠিক উল্টো অবস্থানে চলে যান। তো মোটা দাগে আমি মনে করি মোদির বোধ বাইল্যাটারাল এবং বাংলাদেশ কনটেক্সে ট্রাম্পের কাছ থেকে যে রেসপন্সটা আশা করছিল সেটি তারা পায়নি। এবং আমি মনে করি ইন্ডিয়ানরা এত স্মার্ট হওয়া সত্ত্বেও ট্রাম্পের সেকেন্ড টার্মে এসে কেন যেন তাকে রিড করতে ভুল করেছে বা মিসরিড করেছে, এটাই আমার অবজারভেশন। এবং আমাকে যদি বলেন যে এই উল্লাস 2014 সালে বিজেপি ভারতের লোকসভা নির্বাচনে জেতার পরে বিএনপি শিবিরে হয়েছিল, একই রকম উল্লাস আমরা কিন্তু আওয়ামী লীগের মধ্যে লক্ষ্য করেছি, এক ধরনের উল্লাস, এক্সাইটমেন্ট। তো ট্রাম্প মোদি ভিজিটের এই মিটিংয়ের পরে আমি মনে করি তাদের যদি বোধোদয় থাকে তাদের বোঝা উচিত যে রাতারাতি বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের পলিসিতে খুব বেশি একটা চেঞ্জ আসবে না। আর একটা তথ্য দিয়ে যে আপনার কাগজে আমি যদি ভুল না করে একটা নিউজ করেছিলেন এলন মাস্কের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে, যখন মোদি এবং ট্রাম্পের মিটিং হচ্ছে ঠিক একই সময় এলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার টেলিফোন কনভারসেশন হয়েছে এবং ইনভেস্টমেন্ট নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এলন মাস্কের ইনফ্লুয়েন্সটা কি আমরা এর মধ্যেই কিন্তু জেনে গেছি ইলেকশনের আগে পরে থেকে। তো নিশ্চয়ই ট্রাম্পের একটা কনসার্ন নিয়েই উনি ফোনে করেছেন অবশ্যই। আর যখন মোদি এবং ট্রাম্প মিটিং করবেন তার ঘন্টা 6 আগে অন্তত আমার কাছে যে খবর, সেদিন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা ডক্টর খলিল স্টেট ডিপার্টমেন্টে মিটিং করেন, সঙ্গে আমাদের অ্যাম্বাসেডর আসাদ আলমে ছিলেন।
তো স্বভাবতই আমাদের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টকে তথা হোয়াইট হাউসকে সেন্সিটাইজ করা হয়েছে যে পজিশনটা কি। তো সব মিলিয়ে আমার এই মুহূর্তের অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশ নিয়ে হোয়াইট হাউসের বা আমেরিকান স্টাবলিশমেন্টের পজিশনের খুব বেশি চেঞ্জ এই মুহূর্তে হয়নি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি মানি স্পিক্স, এবং ট্রাম্পের মতো লোক যখন দায়িত্ব থাকেন সে তার ইন্টারেস্টটা আমেরিকান স্টেটহুডের ইকোনমিক ইন্টারেস্ট, আদার ইন্টারেস্ট, এটাকেই সে প্রায়োরিটি দেবে, এবং এটাই খুবই সঙ্গত বলে আমার মনে হয়েছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যেটা নতুন ডেভেলপমেন্ট লক্ষ্য করছি আমরা, যেটা হচ্ছে যে ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, জি, এই 4 দেশকে নিয়ে আমাদের মানে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, এটার যুক্তি মানে কীরকম আপনার মনে হয় কি এটার কোনো? ওয়েল, ফ্র্যাঙ্কলি বলতে গেলে ওই আমি আবার ইন্ডিয়ান বায়োলেটারাল পয়েন্টে আসি, বা সার্ক ইনএফেক্টিভনেস, জি সার্ক বা বিমস্টেকের কথা বলছি। তো ইন্ডিয়া কখনো ওই যে সাব রিজনাল এই গ্রোথ কোয়াড্রাঙ্গেলের কথা যদি বলি, আপনি যে 4 দেশ বললেন, ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এটির কথা উনি বলছেন, কিন্তু এবং আমাদের যে সার্কের ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভে কিন্তু ডক্টর ইউনুস ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল, আমি যদি বলি 85-এ যখন প্রসেসটাই শুরু হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন চেষ্টা করেও কিন্তু খুব একটা সার্ক গতি পায় না, মূলত হচ্ছে ভারত পাকিস্তানের টানাপোড়েন। আর যখন সার্কের সংকট হলো, সর্বশেষ সামিটটা হলো 2014 নভেম্বরে কাঠমান্ডুতে, এরপর থেকে কিন্তু গত 12 বছরে 12 পেরিয়ে 13তে এলো, কোনো সার্ক সামিট হচ্ছে না, এবং মূলে হচ্ছে পাকিস্তান। এরপরে আপনার নিশ্চয় মনে আছে BBIN মোটর ভেহিকেল এগ্রিমেন্ট সব ফাইনাল হয়ে গেছিল, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। সেই মোটর ভেহিকেল করে করে একদম লাস্ট মোমেন্টে এসে বেঁকে বসলো ভুটান। সে বলল কি যে না, তার পরিবেশ এবং অন্যান্য কারণ, এটা আমরা খুব জানি, ভুটান পর্যটকদের জন্য সারা বিশ্বে খুবই চিত্ত মনোহরকারী একটা জায়গা, কিন্তু তারপরে ভুটান একটা পার্টিকুলার সিলিং ঠিক করে রাখে, এর বেশি তারা ট্যুরিস্ট অ্যালাউ করে না, এবং সেটা কোনো কিছু এক্সপোজও করতে দেয় না। তো সেটাকে যুক্তি দেখিয়ে তারা মোটর ভেহিকেল এগ্রিমেন্ট থেকে সরে আসলো। তো বাকি থাকলো 3টা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল। এরপরও কিন্তু কার র্যালি হয়েছে, ট্রায়াল হয়েছে, মোটর ভেহিকেল এগ্রিমেন্টটা আর ইমপ্লিমেন্ট হয়নি। তো সে জায়গাতে চিফ অ্যাডভাইজার স্বপ্নচারী মানুষ, স্বপ্ন দেখেন, স্বপ্নের বাস্তবায়নও করেন। খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে যে আমি ওনার মতো অত বেশি আশাবাদী হতে পারি না 4 দেশকে নিয়ে, যে এই 4 দেশ মিলে অনেক কিছু আগাবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ মানে 4টা দেশের নিয়ে যখন একটা উদ্যোগ নেব, এখন ইন্ডিভিজুয়াল স্টেটহুডের পজিশন, তার রিলেশনশিপের ডিনামিক্সটা ফ্যাক্টর। এখন যে জায়গায় বাংলাদেশ এবং ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, আমি তো আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ ইন্ডিয়ার স্বাভাবিক সম্পর্কে ফিরে আসে, সেটা ভিসা হোক, চিকিৎসার জন্য যে রোগীগুলো যায়, তারপরে যে মিটিংগুলো হয়, এটাই যদি ঠিকঠাক মতো না হয়, শুরুই তো হচ্ছে না, তারপরে রাষ্ট্রদূতদের তলব পাল্টা তলব, যদিও এটা ডিপ্লোমেসি স্বাভাবিক একটা প্রক্রিয়া, তো এই বহুকাল বন্ধ ছিল। আমার তো মাঝে মধ্যে মনে হতো বর্ডার কিলিং এর পরে, বা যেটা সঙ্গত ছিল, উচিত ছিল, যৌক্তিক এবং ন্যায্য ছিল, তখনও কিন্তু আমরা সেটা তাদের সামন করিনি, প্রতিবাদ জানাইনি, কিন্তু গত 6 মাস অন্তত জানিয়েছি। এটা একটা সাহসের বিষয়। আমরা প্রায় শেষ দিকে, তো সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যেটা বাংলাদেশের এই চারপাশে বা বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের পরে ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন, এই পটভূমিতেই কেউ কেউ এখন যুক্তি দেখাচ্ছেন ঢাকা লাহোর আনারকলি এক্সপ্রেস নামে এটা রেল যোগাযোগ স্থাপনের এই প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে। এটা এখন আমি মনে করি কি, এখানে আমার কখনো কখনো মনে হয়েছে একটু এক্সাজারেশন আছে কিনা। যেমন আপনি দেখবেন UNGA এবং আমি যদি ভুল না করি ক্লাইমেট কনফারেন্সে দুবার আপনার শেহবাজ শরীফের সাথে প্রধান উপদেষ্টা দেখা হয়েছে, তৌহিদ হোসেনের সাথে তার কাউন্টারপার্ট ইসাকদারের মিটিং হয়েছে। এটা করার পর খুব সঙ্গত এবং স্বাভাবিক, যেহেতু আওয়ামী লীগ নেই, পাকিস্তান হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে এখানে, এবং পাকিস্তান তার অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোকে যুক্ত করেছে, যেটা আমাদের কাছে খবর। তো এবং গত জানুয়ারিতে তারা হঠাৎ করে বলল যে তৌহিদ হোসেন এর আমন্ত্রণে ইসাকদার আসছে। পরে আমরা চেক করে দেখলাম কথাটা একেবারেই সত্য না, আনঅফিশিয়ালি, ইনফর্মালি। এবং ফ্লাই জিন্না বলে পিআই এর অপারেশন তো বন্ধ হয়ে গেছে। ফ্লাই জিন্না বলে একটা বেসরকারি ক্যারিয়ার আছে, তাদের একটা প্রস্তাব অন্তত প্লাস মাইনাস 2 বছর ঝুলে আছে। তো এমনও খবর বেরিয়েছিল, আমাদের হাইকমিশনে একটা হাইপ তুলেছিলেন যে
ডিরেক্ট ফ্লাইট চালু হবে। আপনি যে বললেন লাহোরে যোগাযোগ হবে এবং কেউ কেউ নামও দিয়ে দিয়েছে, আনারকলি বোধহয় বললেন, আনারকলি এক্সপ্রেস। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা লেভেলে কথাবার্তা হচ্ছে, কিন্তু আমি যতদূর মনে করি যে ৭১-এর অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে বাদ দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট এত বড় একটা রিস্কি ভেঞ্চারে যাবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ আমরা তো ইন্টারনাল ফ্রন্টেই দেখছি, আমরা অনুষ্ঠান শুরুই করেছি একটু মন খারাপ করা একটা খবর নিয়ে, দুর্নীতি, 4 জন এসপিকে প্রত্যাহারিত। তো ইন্টারনাল ফ্রন্টিয়ারে এত জিনিস বাকি রেখে আপনি নতুন নতুন কোনো অ্যাডভেঞ্চারে যাবেন বা যাওয়াটা আপনি অ্যাফোর্ড করেন কিনা, তো সে জায়গাতে আমি সন্দিহান। এটা অস্বীকার করার উপায় নেই, পাকিস্তান হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে বাংলাদেশের সাথে এঙ্গেজ হওয়ার জন্য, পারলে তারা চিফ অ্যাডভাইজারকে নিয়ে যেতে চান যত দ্রুত পারেন, কিন্তু সেটা কতখানি হবে এটা নিয়ে আমার একটা সংশয় আছে। তবে এটা ঠিক যে ব্যবসা বাণিজ্য বাড়ছে, এটা সুখকর দিক হলো দুই দেশের মধ্যে যেটা একেবারেই বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ছে, হয়তো ওই ফ্রন্টেই ডেভেলপমেন্টটা হবে বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ রাহিদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি। বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশের কারখানায় তৈরি জুতা। চামড়ার পাশাপাশি সিনথেটিকের তৈরি জুতাও যাচ্ছে ইউরোপ, যুক্তরাষ্ট্রের বাজারে। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক জুতা বিক্রেতা প্রতিষ্ঠান ডাইচম্যানের জন্য পণ্য তৈরি হচ্ছে বাংলাদেশের কারখানায়। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের জুতা তৈরি করায় প্রতি বছরই রপ্তানি বাড়ছে। এরই মধ্যে শীর্ষ 10 রপ্তানি পণ্যের মধ্যে স্থান করে নিয়েছে জুতা। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব জুতা শিল্পে খুব শিগগিরই নেতৃত্ব দেবে বাংলাদেশ। তাদের মতে, সুযোগ ও সম্ভাবনা যথার্থ কাজে লাগাতে পারলে দেশের জুতা শিল্প 5 বছরেই $150 কোটি নেওয়া যাবে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন। আপনারা দেখছেন